শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি আর শুরুতেই শিরোনামগুলো জানাবো। একটি দল নারীদের ঘরে আটকে রাখতে উঠে পড়ে লেগেছে বললেন তারেক রহমান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। আমাদেরকে সজাগ হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোথায় কোথায় ষড়যন্ত্রের ওত পেতে বসে আছে। সেখানে আপনাকেও আপনার মতন করে জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা গড়ে তুলতে হবে। ক্ষমতায় গেলে নারীদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ইনসাফের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয়। আর দলের পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো। ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। সারা দেশে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে। প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান ভোটাররা। বর্ষার দিনে আমাদের এলাকা উঁচা নিচা এলাকা, তো ড্রেন সিস্টেমটা ভালো না। সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, এগুলো যাতে সমস্যার সমাধান করে। জনগণ চায় শান্তি, একটু বাজারও নিয়ন্ত্রণ আনুক। ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীতে বিএনপির পার্টি অফিস ও নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ড। পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ নেতাকর্মীদের। শিরোনামগুলো শুনছিলেন। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহেশখালী বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় এ কথা বলেন জামায়াত আমির। বলেন, গণভোটে যারা হ্যার বিপক্ষে যাবে তারা পুরনো ফ্যাসিবাদ কায়েম করতে চায়। একটা সময় যারা হ্যার বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে হ্যার পক্ষে এসেছে। দাবি করেন, বিগত সরকারগুলো নারীদের এগিয়ে নিতে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 11 দলীয় ঐক্য নির্বাচিত হলে নারীদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। দুপুরে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দেন জামায়াত আমির। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি মাত্র 5টা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। চুরি হবে না, চাঁদাবাজি লুণ্ঠন হবে না। অপরাধ দেখবেন, যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন, ইনশাআল্লাহ দেখবেন 13 তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে। পরে লোহাগাড়ার পদুয়ার সমাবেশে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ইনসাফের দেশ গড়তে পারলে দুর্নীতিবাজদের কাছ থেকে লুটের টাকা ফিরিয়ে আনা হবে। বলেন, গণভোটে হ্যাঁ মানি মুক্তি, সবাইকে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান জামায়াত আমির। ভোট চান 11 দলীয় জোটের প্রতীকে। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং সীতাকুণ্ডের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বিশ্বাস করে 12 তারিখ পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ। ভোট গণনায় দেরি করলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি কুরুচিপূর্ণ পোস্টের সমালোচনা করেন তিনি। বলেন, নারী অবমাননাকারী গোষ্ঠী ভোট বিতর্কিত করতে চায়। ভোটের আগে যারা মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদের বিষয়ে নারীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। জানান, বিএনপি নারী পুরুষের সম অধিকারে বিশ্বাস করে। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। প্রচলিত ধারা ভেঙে নির্বাচনী সফরের বড় অংশে বাসে যাতায়াত করলেও সময় স্বল্পতা এবার বিএনপি চেয়ারম্যান খুলনায় গেলেন হেলিকপ্টারে।
ক্লান্তিহীন ধানের শীষের সেনাপতি প্রায় 2 দশক পর হাজির হন রূপসাপাড়ের মানুষের মাঝে। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনের জনসভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জামায়াতের আমিরের পোস্টের সমালোচনা করেন তারেক রহমান। প্রশ্ন তোলেন জামায়াতের নারীদের পরিচয় নিয়েও। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুনলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দলেরই হতে পারে না। খুলনা জনসভা শেষে হেলিকপ্টার করেই যশোরের বিরামপুর স্কুল মাঠের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। করতালিয়ার স্লোগানে জিয়া পরিবারের উত্তরসূরিকে স্বাগত জানায় জনসমুদ্র। 7 জেলার 22টি আসনের বিএনপির প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তারেক রহমান। এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না, এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে, দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে। এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি, সকল সময় তারা দেশপ্রেমিকদের সমর্থন দিয়েছে এবং তাই আমরা আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে। নির্বাচনকে বিতর্কিত করতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, এদেশের মানুষ 17 বছর ভোট দিতে না পারলেও তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। যশোর অঞ্চলের বন্ধ চিনিকল চালু ও ফুল রপ্তানি করা সহ বিএনপির নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। কাজে জনগণের যদি সমর্থন আমাদের যশোর থেকে পরে হেলিকপ্টারেই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। এরপর বরিশাল বিভাগীয় জনসভার মাধ্যমে বিএনপি চেয়ারম্যানের ঢাকার বাইরের নির্বাচনী প্রচার শেষ হবে। পূর্ব থেকে শুরু, মধ্যাঞ্চল উত্তরাঞ্চল ঘুরে পশ্চিমে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই বিনিদ্র ছুটে চলা দিন রাতের ফারাক ভুলে মানুষের কাছে ফেরা যেন এক অনন্য অসাধারণ অনুভূতি তৈরি করছে বিএনপির নেতাকর্মীদের মনে। তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়ার হাত ধরে তারেক রহমানের উপরেই আস্থা রাখবে। তারেক বসন্তে উবে যাবে সব ষড়যন্ত্র, পাল্টে দিবে ভোটের হিসেব নিকেশ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, যশোর। রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ছুটছেন তারা, ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। বলেন, কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্তব্য করেন, ক্ষমতার মোহে পড়ে ভোটারদের টাকা দিচ্ছে একটি দল। জানান, এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে অভিযোগ জানানো হবে এবং চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠনেরও আশ্বাস দেন তিনি। এদিকে শ্রমিকদের আহ্বানে তাদের দ্বারপ্রান্তে গণসংযোগ করেন ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। পরে শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন তিনি। আমাদের নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। মানুষ নির্ভয় নির্বিঘ্নে সমাজের যত অসুবিধা আছে, অসঙ্গতি আছে, সেগুলি যাতে মানুষের সামনে মুক্ত আলোচনার জায়গা তৈরি হয় এবং সেটির মাধ্যমে এলাকার যে সমস্যাগুলি আছে সেগুলি চিহ্নিত করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দরজায় দরজায় ঘুরছেন প্রার্থীরা। উল্লেখযোগ্য প্রার্থীরা ইশতেহার দিয়ে আকর্ষণ করতে চাইছেন ভোটারদের। তবে ভোটাররা বলছেন, এমন ইশতেহার আর প্রতিশ্রুতি তারা আগেও শুনেছেন, স্রেফ আশার বাণী নয়। তাদের চাওয়া এলাকার উন্নয়নে সত্যি সত্যি জনপ্রতিনিধিরা কাজ করবেন।
রাজধানীর রূপনগর, কালশী, পল্লবী ও মিরপুরের একাংশ নিয়ে ঢাকা 16 আসন। উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড পড়েছে আসনটিতে। 4 লাখের বেশি ভোটারের আসনটিতে বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের আব্দুল বাতেন সহ লড়ছেন 11 জন। মিরপুর 11 নম্বরের বিহারি ক্যাম্পেই থাকেন 50,000-এর বেশি মানুষ। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এই এলাকার অন্যতম সমস্যা। আছে প্রকট গ্যাসের চাহিদা, নেই যোগান, নেই ভালো রাস্তাঘাট। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা সকাল থেকে রাত সংসদীয় আসন সীমানার এ মাথা ও মাথা চষে বেড়াচ্ছেন ভোটের আশায়, দিচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি আর আশার বাণী। ভোটাররা বলছেন এলাকার এসব সমস্যা চিরাচরিত। সরকারের পর সরকার বদলালেও পাল্টায়নি ভাগ্য। প্রায় সব প্রার্থীই দিচ্ছেন একই রকম আশ্বাস। এখানে মাদকের সমস্যা আছে, হ্যাঁ, এটা পুরনো অনেক। কিছু এলাকা আছে চিহ্নিত, সবাই জানে, এটা সব সরকারের আমলেই জানে কোন এলাকা থেকে এইগুলো হয়, তারপরে এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, এগুলো যাতে সমস্যার সমাধান করে, রাস্তাঘাটগুলা উন্নয়ন করে। আমাদের গ্যাসের সমস্যাটাই মূল সমস্যা। আর বিশেষ করে হলে বর্ষার দিনে আমাদের এলাকা উঁচা নিচা এলাকা, তো ড্রেন সিস্টেমটা ভালো না। জনগণ চায় শান্তি, একটু বাজারও নিয়ন্ত্রণ আনুক, বাজারের জিনিসপত্রের দাম বেশি। সমস্যা সমাধানে প্রার্থীদের ইশতেহারে পুরোপুরি ভরসা রাখতে পারছেন না ভোটাররা। বলছেন খুব বেশি পরিবর্তন দেখবেন এমন আশা নেই, কারণ আগে কথা রাখেনি কেউ। সবাই বলে কিন্তু করে তো কেউ না। এটা তো দীর্ঘদিন দিয়ে দেখতে আসতেছি, এইভাবেই চলতেছে। এখন কার উপরে ভরসা করব বলেন? সবাই তো বলতেছে, এখন দেখা যাক কে জয়লাভ করে, কে কাজ করে দেশের জন্য। যে দল আসুক না কেন, আমরা চাই যে দেশটা সুন্দরভাবে চলুক। ভোটারদের আকর্ষণে প্রার্থীরা ইশতেহার নিয়ে যেভাবে প্রতিযোগিতা করছেন, এলাকার উন্নয়নেও সেই প্রতিযোগিতা থাকবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লক্ষাধিক সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেছেন, একটি সুন্দর নির্বাচনের জন্য এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জানান, 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ, 5,000 নৌ সদস্য কোস্টগার্ড, 37,000 বিজিপি, 10,000 র্যাব, 6 লাখ আনসার মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি বিএনসিসি সদস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে অপরাধ করে কেউ পার পাবে না বলেও দাবি করেন তিনি। বডি ক্যামেরা রাখা হয়েছে, এবার কেউ কিন্তু পার পাবে না। সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে, আগে যে ওই যে স্ট্যাপিং করে চলে গেছেন, এর কিন্তু ছবি উঠে থাকবে। আর প্লাস ওই জায়গায় ড্রোন থাকতেছে। গণভোট কেবল বর্তমান সরকারের বিষয় নয়, ফ্যাসিবাদ রুখে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে জবাবদিহিতার বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোট নিয়ে জনসচেতনতামূলক প্রচার ও মতবিনিময় সভায় ডক্টর আলী রিয়াজ বলেন, 30টি রাজনৈতিক দলের সাথে 9 মাস ধরে আলোচনার পর এই গণভোটের প্রয়োজন হচ্ছে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, এবং এই সুযোগ হেলায় হারানো যাবে না। জুলাই সনদ কেবল একটি দলিল নয়, শহীদদের রক্তের উপর গড়ে ওঠা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। গণভোট এই সরকারের বিষয় নয়। গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আপনি আমি কি ভূমিকা পালন করব সেটা নির্ধারণের বিষয়। বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে পরিবর্তিত একটি জবাবদিহিমূলক রাষ্ট্রতে পরিণত করতে চাই, তাহলে আপনাকে আমাকে এই ভূমিকা নিতে হবে। আমরা এই পর্যায়ে নির্বাচনী প্রচারণার খবর জানবো। সহকর্মীরা অপেক্ষা করছেন। আমরা বরিশাল এবং ঢাকায় 2 জায়গার খবর এই মুহূর্তে জানবো। শুরুতে যাব বরিশালে, সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। কাউসার, স্বাস্থ্য অবকাঠামো দুর্বল এবং কিশোর গ্যাংয়ের আধিপত্য সহ বেশ কিছু সমস্যাই রয়েছে বরিশাল মূল শহরে। এই সকল সমস্যা সমাধানে প্রার্থীরা আসলে কি আশ্বাস দিচ্ছেন জানাবেন। এর প্রেক্ষিতে ভোটাররা কি বলছেন তাও জানতে চাই।
বৃষ্টিয়া প্রার্থী যারা আছেন তারা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, এর মধ্যে বিশেষ করে তারা উন্নয়নের যে প্রতিশ্রুতি সেটা বেশি দিচ্ছেন এবং তারা বলছেন যে বিগত দিনে এই অঞ্চলের তেমন কোনো উন্নয়ন হয়নি এবং এই উন্নয়নগুলোই তারা সবার আগে করতে চান এবং তারা বলছেন যে প্রশাসনিক যে কাঠামো সেই কাঠামোগুলো ঢেলে সাজানো হবে এবং যে কিশোরগঞ্জ থেকে শুরু করে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো রয়েছে সেটি তারা প্রশাসনের সহযোগিতা এটি তারা নিয়ন্ত্রণে আনবেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে বরিশাল সদর 5 আসনের যিনি বিএনপির প্রার্থী রয়েছেন মুজিবুর রহমান সরোয়ার, তিনি একটি শ্রমিক পথসভা করেছেন শ্রমিক দলের উদ্যোগে এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন যে এই অঞ্চলে কি কি সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এর আগেও কিন্তু তিনি 3 বার সংসদ সদস্য ছিলেন এই অঞ্চলের এবং তিনি বলছেন যে তার পরে আর আসলে এই অঞ্চলে তেমন কোনো উন্নয়ন হয়নি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের দৌরত্ব রয়েছে এবং তিনি বলছেন যাতে অল্প বয়সী যাতে যারা কিশোররা রয়েছে তারা খারাপ পথে না যায় এই জন্য তিনি মাঠের ব্যবস্থা করবেন, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করবেন সামাজিকভাবে এবং পরিবারকে নানাভাবে তাদেরকে নিয়ে কাউন্সিলিং করবেন। সবকিছু মিলিয়ে তিনি আসলে একটি কথাই বলছেন যে একটি মডেল তার যে নির্বাচনী এলাকা রয়েছে বরিশাল সদর এবং সিটি কর্পোরেশন, এই এলাকাটিকে তিনি মডেল এলাকায় তৈরি করতে চান। এছাড়াও যারা বরিশালের 6টি সংসদীয় আসনে বিভিন্ন দলের 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং বেশ কিছু যারা তারা যে উন্নয়নগুলো করবেন নির্বাচিত হয়ে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তারা কেউ কিন্তু তাদের নির্বাচিত হওয়ার পরে বা সরকার গঠনের পরে 100 দিন বা 30 দিনের বিভিন্ন তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন বা তারা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ করে প্রথম 30 দিনের মধ্যে সরকার গঠনের বা 100 দিনের মধ্যে রাস্তাঘাট এবং নদী ভাঙনের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধানে তারা উদ্যোগ নেবেন। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ কাউসার। আমরা এ পর্যায়ে আবার রাজধানীর প্রচারণার খবর জানবো। সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন আমাদের জন্য। শাফিন, কিছুক্ষণ আগেও আপনি নিউ মার্কেট এলাকার প্রচারণার খবর জানাচ্ছিলেন। এখন যেখানে আছেন সেখানে ভোটার যারা আছেন তারা কি বলছে, আসলে তারা এমন কোন প্রার্থীকে নির্বাচিত করতে চায় এবং তাদের মাধ্যমে কি কি প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায় সেগুলোই জানতে চাচ্ছিলাম। বৃষ্টি, আর মাত্র 8 দিন সময় হাতে আছে প্রার্থীদের ইশতেহার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ভোটারদের মন জয় করে নেওয়ার জন্য। আপনি যেমনটা বলছিলেন যে আমি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে ধানমন্ডি নিউ মার্কেট এই এলাকায় প্রার্থীরা সারাদিন ব্যাপী প্রচারণা চালাচ্ছিলেন। তারা সেই প্রচারণায় প্রতিশ্রুতি দিচ্ছিলেন, অঙ্গীকার করছিলেন এই সংসদীয় আসনটির অর্থাৎ ঢাকা 10 সংসদীয় আসনের উন্নয়নের জন্য। সাধারণ ভোটাররাও মুখিয়ে আছেন প্রার্থীদের সেই ইশতেহারগুলোর দিকে। তারাও জানতে চাইছেন যে কোন কাজগুলো কোন প্রার্থী করবেন এবং তার ভিত্তিতে তারা সেই জনপ্রতিনিধিকে বেছে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো ভোটের আগে এখন পুরোপুরি আমেজ চলছে, তার মধ্য দিয়ে প্রচারণা চলছে। আমরা সরাসরি সাধারণ ভোটারদের কাছে জানতে চাই যে এই এলাকার সম্পর্কে জানতে চাই যে আপনার এই এলাকায় নিয়মিত যাতায়াত আছে কিনা, যদি থাকে তাহলে একটু বলবেন যে এটি একই সাথে আবাসিক, বাণিজ্যিক এবং কর্পোরেট এলাকা। এই ধানমন্ডি নিউ মার্কেট ঢাকা 10 সংসদীয় আসনে কি কি সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি এই এরিয়াতে মূলত যাতায়াত করি অ্যাটলিস্ট 1 যুগের বেশি সময় হয়ে গেছে, 1.5 যুগ, 18 বছর যাবত যাতায়াত করছি। এই যে পিলখানা যে একটা ঘটনা ঘটে গেল এরপর থেকে কিন্তু এই এলাকার সাধারণ মানুষ একটু আতঙ্কে থাকে। এক বিশেষ কারণ হচ্ছে আপনি যে কথাটা বললেন, 3টা সেক্টরের মানুষ কিন্তু এখানে বিদ্যমান। আবাসিক আছে, কর্পোরেট লেভেলের আছে, মেডিকেল সেন্টার আছে, বিভিন্ন ইনস্টিটিউশন আছে। আমরা একটা সময় মনে করতাম ধানমন্ডি মানে পশ এরিয়া, ভিআইপি জোন, ভালো কিছুর সন্ধান এখানে পাওয়া যায়, ডাক্তার বলেন, ইনস্টিটিউট বলেন, কর্পোরেট অফিস বলেন। বাট এখন বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। যখন আমরা আমাদের কোম্পানিতে মিটিং থাকে, কর্পোরেট লেভেলে মিটিং থাকে, ক্লায়েন্টরা ফোন দিয়ে বলতেছে যে আমি আটকে আছি, সিটি কলেজে ঝামেলা হচ্ছে, এই কলেজে ঝামেলা হচ্ছে, আমরা কিন্তু আসতে পারছি না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বিজনেস কিন্তু ভালো অপারেট করতে পারছি না। তো সেই ক্ষেত্রে রেসিডেন্সিয়াল জোন এলাকা এই এরিয়াতে যারা বসবাস করছেন, যা কেউ নর্থ সাউথে পড়ছে, এখান থেকে যে ওই জায়গায় যাবে, যানজটের সমস্যাটা এখানে বড় এবং প্রায় ছোটখাটো গোলযোগ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। একটু জানতে চাই যে আগামী নির্বাচনের পরে নতুন সরকার কি এ সকল
সমস্যা নিরসনে কাজ করতে পারবে কিনা, কি মনে করেন প্রার্থীদের কাছে? হ্যাঁ, প্রার্থীদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে ধানমন্ডির ঐতিহ্য যেন আমাদেরকে ফিরিয়ে দেয়। আমরা যে এই ছোটবেলা থেকে জানতাম ধানমন্ডি একটা বিআইপির জন্য একটা পশ এরিয়া, ভালো মেডিকেল সেন্টার, ভালো ডাক্তাররা বসেন, ভালো ইনস্টিটিউট আছে, লেখাপড়ার পরিবেশ ভালো আছে, সেটা যেন ফিরিয়ে দেয় যেই দলই ক্ষমতায় আসুক। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন বৃষ্টি যে সাধারণ ভোটাররা মনে করেন প্রত্যেকটি এলাকার যে গুণগত ঐতিহ্যগত দিকগুলো রয়েছে সেগুলো মাথায় রেখে যেন প্রার্থীরা তাদের ইশতেহার নির্বাচন করেন এবং সেই অনুযায়ী নির্বাচিত হওয়ার পরে কাজ করেন, এই প্রত্যাশা তাদের। তো এখনো পর্যন্ত প্রচার প্রচারণার এই ছিল আমার কাছে সবশেষ। এবং ভোটারদের প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি শাফিন আপনাকে। এ পর্যায়ে আমরা যাব আরেক সহকর্মীর কাছে। সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন আমাদের জন্য। অহন, এর আগের ঘন্টার সংবাদে আপনি আমাদেরকে গুলশান এলাকার প্রচারণার খবর জানাচ্ছিলেন। আর হাতে গোনা 10 দিন বাকি নির্বাচনের। এই 10 দিনের মধ্যেই তো আসলে যারা ভোটার আছেন তারাই মনে করেন যে ঠিক করবেন কে হবে পরবর্তী জনপ্রতিনিধি তাদের। তো সেই হিসেবে নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটাররা কিছু বলছেন কিনা একটু বিস্তারিত করে জানাবেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা ঠিকঠাক দেখেছি। বিশেষ করে আমি খিলক্ষেত এলাকায় আছি, অর্থাৎ এই অংশ 300 ফিট এলাকার একটি অংশ, কুড়াতলির অংশ। এই অংশের ভোটারদের নানান চাওয়া আছে এবং যারা নেতাকর্মী আছেন তারাও নানানভাবে প্রত্যাশার কথা জানাচ্ছেন, প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে এবং সেই প্রতিশ্রুতি দিন শেষে কতটা বাস্তবায়ন হয় সেটাও বিষয়। আমি যদি সেই চিত্র দেখাই, এখানে যারা রয়েছেন কর্মী সমর্থক যারা রয়েছেন কিংবা ভোটার যারা রয়েছেন তারা কিন্তু বরাবরের মতো এই এলাকার যেসব সমস্যার কথা সেগুলো তুলে ধরেন। আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই। এই এলাকায় মূলত কি সমস্যা, কি প্রত্যাশা যারা নির্বাচন করছেন, নির্বাচিত হলে যারা আপনাদের সেবা করবেন, কি প্রত্যাশা তাদের কাছে? আমাদের 18 আসনে যে আমাদের ক্যান্ডিডেট SM জাহাঙ্গীর ভাই, উনি খুবই ভালো লোক। আমাদের অনেক সমস্যা আছে। সমস্যা বলতে গ্যাস তো নাই, আমাদের টোটালি একেবারে বন্ধ গ্যাস, আমরা কি করতে পারতেছি না। আরেকটা সমস্যা আমাদের খিলক্ষেত বাজারের সাথে একটা কানেক্টিং, মানে একটা আন্ডারপাস বা একটা যদি একটা ব্রিজ করে দেয় তাহলে আমরা মানে চলাচলের জন্য 4টা রাস্তা পারে যাওয়া লাগে স্কুলের পোলাপান। এটা যদি আমাদের হয় আমাদের জন্য অনেক উপকার হবে। মাদক কিশোর গ্যাং এটা তো একেবারে মানে পুরা ভরপুর এলাকা। মানে আমার কুড়াতলিতে সবচেয়ে বেশি বিগত 17 বছর থেকে যেই ব্যবসায়ীরা করতেছে এরই আবার করতেছে এই ব্যবসাগুলা। পুলিশ প্রশাসনের কাছেও আসে না। মানে আমরা চেষ্টা করতেছি যাতে এলাকাটা ভালো হয়, ভালো একটা পরিবেশ করতে পারি। নির্বাচিত হবেন, আমরা জানি যে নির্বাচিত হলে মাদকের বখরা তিনি পান অনেকেই। যিনি নির্বাচিত হবেন তিনি কি আবার বখরা নিয়ে এটি পৃষ্ঠপোষকতা করবেন কিনা? না না না, প্রশ্নই আসে না। একটা ভালো লোক, একটা ভালো লোক। উনি প্রথমে চাপ দিছে যে বলে আমি যদি এলাকার এমপি হইতে পারি তাহলে আমি অবশ্যই অন্তত মাদক, তারপরে এই যে কিশোর গ্যাং, চাঁদাবাজি। আপনি শুনছিলেন আসলে এলাকার মানুষের নানান চাওয়া আছে। যেমন প্রথম চাওয়া একটা আন্ডারপাস হোক খিলক্ষেতের সঙ্গে, অর্থাৎ যাতায়াতের যে সুযোগ সুবিধা বৃদ্ধি হোক। মাদকের কথা যেমনটি বললেন, কিশোর গ্যাং তো আছেই, একই সঙ্গে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় বৃষ্টি হলে। নিশ্চয়ই জনপ্রতিনিধি যেই আসুক না কেন নিশ্চয়ই ভোটারদের কর্মী সমর্থকদের যে চাওয়া আছে সেটি অবশ্যই পূরণ করবেন। বৃষ্টি, ধন্যবাদ। আপনি বেশ বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন অহন। নির্বাচনী প্রচারণার খবর জানাবো আরও একবার। সহকর্মীরা অপেক্ষা করছেন। পাবনায় যাচ্ছি, সহকর্মী কলিট তালুকদার আছেন সেখানে। কলিট, কেমন দেখছেন প্রার্থীদের গণসংযোগ এবং প্রচারণায়? এই মুহূর্তে আপনি কোন প্রার্থীর সাথে আছেন, কেমন প্রচারণা চালাচ্ছেন তিনি, তাও জানতে চাই। বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার যে 2 আসন রয়েছে ঈশ্বরদী, সেই আসনটিতে রয়েছে। এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, চারের যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে জাকারিয়া পিন্টু, তিনি গণসংযোগ করছে। আসলে সেই দুপুর থেকেই তিনি গণসংযোগ করছে। এই আসনে 60 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র যে জাকারিয়া পিন্টু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং সকাল থেকে আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে। এবং এই ঈশ্বরদী আসলে একটি বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প, যেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, সেই প্রকল্পে যেন সেই ধীরগতি না হয় প্রার্থীরা কিন্তু সেটিও বলছে। এছাড়া ঈশ্বরদী একটি নদী ভাঙন প্রবণ এলাকা। এখানে যে নদী
নদী ভাঙন রোধে যা করণীয় এগুলো কেন্দ্রক আসলে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে এখানে 7 জন প্রার্থী থাকলেও মূলত স্বতন্ত্র বিএনপি এবং জামাত এই ত্রিমুখী লড়াই হবে এই পাবনা যে 4 আসন রয়েছে এখানে আসলে এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে কিন্তু আসলে যে অভিযোগ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ সেটি করছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে হামলার ঘটনাও ঘটেছে 2-1টি। সব মিলিয়ে আসলে দিন যত গড়াচ্ছে এই পাবনা 4 আসনের নির্বাচনের উত্তাপ কেন্দ্র আরো গড়াচ্ছে, নির্বাচনের উত্তাপ বাড়ছে, প্রচারণা জমজমাট মনে হচ্ছিল। ধন্যবাদ কলিট। আমরা এ পর্যায়ে আরেকজন সহকর্মীর কাছে যাব, নোয়াখালীতে যাই। সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সকাল থেকেই তো আসলে প্রার্থীরা গণসংযোগে নামছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বেশ কিছু যে ধরনের কথাবার্তা তারা বলেন আর কি, প্রতিশ্রুতি সেটিও দিচ্ছেন। আপনি এই মুহূর্তে নিশ্চয়ই কারো প্রচারণায় আছেন, কি বলছেন আমরা একটু বিস্তারিত করে জানতে চাই। সবুজ। ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি নির্বাচনী জনসভা। আসলে নোয়াখালীর এই আসনটিতে মোট 7 জন প্রার্থী রয়েছে এবং প্রত্যেকে আসলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যারা প্রচার চালাচ্ছে। আসলে প্রথম দিকে আমরা যেটি দেখেছি যে প্রার্থীরা করলো তত আসলে তারা সমাগম এবং এখানে হচ্ছে বাজার জনসমাবেশ এবং এখানে দুপুরের পর থেকে আসলে বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে মিছিল এখানে জড়ো হয়েছেন এবং এখানে পুরুষ ভোটার বা সাধারণ এলাকার যে মানুষ আছে তার পাশাপাশি নারী ভোটারদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসছেন এবং এখানে আসলে প্রার্থীরা আসলে তারা যেমন নানা ধরনের ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানকার ভোটাররা যেটি বলছেন যে তারা আসলে এখন দেখার বিষয় হচ্ছে যে এখানে যে প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি আসলে তারা আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে যেটি বুঝলাম সবুজ, সেখানে ধানের শীষের একজন প্রার্থী নির্বাচনী সভা করছেন, সেই খবরই জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি পার্টি অফিস ও নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায় গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর বাজারে ইউনিয়ন বিএনপি পার্টি অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এখানে বসে কি করতে চাচ্ছেন? নির্বাচনকে বন্টন করতে চাচ্ছেন? আপনারা কি সন্ত্রাসীর পক্ষে আশ্রয় নিয়ে আপনার পক্ষ নিয়েছেন নাকি? এদিকে নোয়াখালী 3 আসনে বেগমগঞ্জের রায়গঞ্জে আগুনে পড়েছে বিএনপি নির্বাচনী কার্যালয় সহ 3টি দোকান। স্থানীয়রা জানায় ফজরের নামাজ পড়তে বের হয়ে মুসল্লিরা বিএনপি নির্বাচনী অফিস সহ আশপাশের দোকানে আগুন দেখতে পান। মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন গিয়ে আগুন দ্রুত নেভায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে দলের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনা ভিন্ন খাতে নিতে আশপাশের দোকানে আগুন অনেক সমর্থন, এটারে প্রতিহিংসা করি দুর্বৃত্তরা আমাদের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে বা যাহারা যে দলেরই হোক দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। সংসদ নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে 19 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিজিবি সদস্য সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মুত্তাকিম। দুর্গম এলাকায় ভোট কেন্দ্রগুলোতে নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি, ড্রোন ব্যবহারের কথাও জানান তিনি। এছাড়াও বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে পালন করছে বিজিবি। এদিকে দুপুরে ভোলা সদরের নৌবাহিনী কন্টিনজেন্ট পরিদর্শন করেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে এরই মধ্যে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। শেরপুরের শ্রীবর্দীর উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার ঘটনায় প্রধান আসামি শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক সহ 40 জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল শেরপুরের শ্রীবর্দীর উপজেলার
জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক সহ 40 আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন। গত 28 জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আইনজীবী জানান, নির্বাচনের মাঠ থেকে মাহমুদুল হককে সরিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে মোট 40 জন বিএনপি নেতাকর্মী জনাব মাহমুদুল হক রুবেল প্রার্থী সহ শীর্ষ নেতৃবৃন্দ জামিন পেয়েছি। এই মামলার অন্যান্য আসামি তাদেরকেও রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাদেরকে আসামি করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি দ্রুতই তাদের ব্যাপারেও আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে একই রকম জামিন পাব। সাভারের আশুলিয়ায় ব্যানার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি প্রার্থী নির্বাচনী অফিসে হামলার অভিযোগ উঠেছে। এতে 3 জন আহত হয়েছেন। শ্রীপুরের হাসান কলোনি এলাকায় ঘটনা। স্থানীয়রা জানায়, হাসান কলোনি এলাকায় বিএনপি সমর্থক মোহাম্মদ কিবরিয়ার তত্ত্বাবধানে একটি নির্বাচনী অফিস রয়েছে। কিবরিয়ার কাছে নির্বাচনী প্রচারের ব্যানার চান বিএনপি সমর্থক আলম পারভেজ বুলেট। দুজনের বাগবিতণ্ডা হয় এবং স্থানীয়দের অভিযোগ, এরই জেরে বুলেট ও তার সহযোগীরা নির্বাচনী অফিসে হামলা চালায়। বাধা দিতে গেলে মারধর করা হয় 3 জনকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আর এই ছিল নির্বাচনের বাংলাদেশের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।